নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। গত 4 জুন স্বরূপ বিশ্বাস তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তোলাবাজির অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগ, এবং এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়। সেই স্বরূপ বিশ্বাস যিনি কিনা টলিউডের মাফিয়া ছিলেন, গুন্ডারাজ চালিয়ে গিয়েছেন, আসলে কিন্তু তার গণ্ডিটা ওই টলিউড পর্যন্ত নয়। মাফিয়ারাজ, তোলাবাজি, হুমকির এরকম আরও ঘটনা রয়েছে। এইসব অভিযোগ যখন দানা বাঁধছিল, তখন এর রেশ থিতু না হতেই আরও এক অভিযোগ সামনে এলো। অভিযোগ তার অরূপ বিশ্বাস একজনের থেকে তিনি একটা ব্যবসা করতে চেয়েছিলেন, একটা ফুড কার্ট, কিন্তু তার থেকে তোলা আদায় করেছিলেন। আসলে তোলা আদায়ের অঙ্কটা শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 80 লক্ষ টাকা। হ্যাঁ, বাকিটা আর আমি বলবো না। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অভিযোগকারিনী নিজেই। এই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ, একদমই তাই। আপনি ব্যবসা করতে চাইলেন, আমি একদম শুরু থেকে জানতে চাই, আপনি ব্যবসা করতে চাইলেন, কিসের ব্যবসা? একটা খাবারের দোকান, স্ট্রিট ফুড, ফুড কার্ট। কি হলো? আপনি প্রথম কার কাছে গেলেন? দেখুন, আমি টালিগঞ্জে থাকি, তো আমার ক্ষেত্রে একটা স্ট্রিট ফুড শপ করার জন্য আমার প্রথম পছন্দ ছিল নিউ আলিপুরের ট্রাঙ্গুলার পার্ক। বিকজ ওখানে এখনো আপনারা যদি একটু খোঁজ নেন দেখতে পারবেন যে অনামিকা বলে একটা রোলের দোকান আছে। তার পাশে আমি একটা ফুড কার্ট করতে চেয়েছিলাম, কারণ ওটা একটা কেএমসি নির্দিষ্ট জায়গা, এবং কেএমসি নির্দিষ্ট জায়গায় একটা টাইম থাকে পার্টিকুলার। সেই টাইমে কেএমসি যদি অ্যালাউ করে, কাউন্সিলর যদি অ্যালাউ করে, তাহলে কোনো স্ট্রিট ফুড ওখানে বসতে পারে। সেটা কত নম্বর ওয়ার্ড? এই ওয়ার্ডটা আমি 81। হ্যাঁ, কাউন্সিলর কে ছিলেন? কাউন্সিলর ছিলেন জুই বিশ্বাস, 81 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। ওকে। তো প্রথমে আমি কাউন্সিলরের অফিসে যাই, তো কাউন্সিলরের অফিস থেকে বলা হয় যে এই বিষয়টা উনি দেখেন না, উনার হাজবেন্ড স্বরূপ বিশ্বাস দেখেন। আচ্ছা। তো উনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আমাকে। তো অবভিয়াসলি ওখান থেকেই আমি জানতে পারি যে কিভাবে উনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। তো তারপরে উনি সুরুচির সঙ্গে আমাকে একটা মানে উনি যে কদিন সুরুচির সঙ্গে বসেন জনগণের সেবা করার জন্য, মানে কোট আনকোট। ও আচ্ছা, এগুলো আমাদের দর্শকদের জানাতে চাই। সুরুচির সঙ্গে জনগণের সেবা করার জন্য নির্ধারিত দিন ছিল, এবং একটা নির্দিষ্ট টাইমও ছিল। সেই টাইমে উনি বসেন, সেটার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আমার টাইম থাকে বুধবার 11:30। ঠিক আছে, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই। বুধবার 11:30টার সময় আমি ওখানে পৌঁছাই। এবার ওখানে পৌঁছানোর পর প্রথমে আমার ব্যাগ চেক হয়, তারপরে একটা মলে যেরকম স্ক্যানার থাকে সেরকম স্ক্যানারের মধ্যে ব্যাগ দিতে হয়, তার ভেতর দিয়ে আমাকে পাস করতে হয়। পাস করার পর আমরা ওয়েট করি, আরও কয়েকজন ছিলেন, হয়তো এলাকার কেউ কারোর হেল্পের জন্য অনেকেই বসেছিলেন। তারপর উনার নিজস্ব কিছু একটা মানে কি বলবো, একটা বলয় ছিল। প্রথমে নাম লিখতে হয়, নাম লেখার পর ব্যাগ জমা করতে হয়, ফোন জমা করতে হয়, দেন উনি মিট করেন। তো যাই হোক, মানে আমার ক্ষেত্রে এটা কোনো ধারণা ছিল না, কারণ উনি কোনো পদে আশা করি ছিলেন না যে মানে এত প্রোটোকল মানবো কেন, মানে উনি কোনো এমএলএ হয়তো ছিলেন না। আমি একজন কাউন্সিলরের স্বামী, হ্যাঁ, আর উনি একজন বিধায়কের ভাই। একদমই তাই। উনি কোনো জনপ্রতিনিধি নন না, তার এরকম সিকিউরিটি লেভেল। তো আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ 10 বছর বাইরে থাকার পর যখন 10 বছর পর এখানে এসে কিছু করতে চাইছি, তখন যখন এরকম প্রোটোকল দেখছি আমার সত্যিই খুব অবাক লেগেছিল। তো তার আগেই, তার সদ্য আগেই কিন্তু অভয়া কেসটাতেও আমরা খুব ব্যতিব্যস্ত ছিলাম। তো যাই হোক, তারপরে ঘটনাটা আপনি বলছেন 2025-এ, হ্যাঁ 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 হ্যাঁ। তো তারপরে আমি ওনার সাক্ষাৎ পাই। তা উনি প্রথমে আমার সঙ্গে, আমি এটা একদমই বলছি এবং মার্ক করে রাখুন আপনারা, উনার ব্যবহার ভীষণ ভালো। এবার উনি প্রথমে আমাকে চা কফি অফার করেন। হ্যাঁ, আমি বললাম যে না। তো আমি তারপর আমার যে পেপারসগুলো ছিল, ট্রেড লাইসেন্স ছিল, ফেসাই লাইসেন্স ছিল, এবার ফুড কার্টের মাপ কি হবে, আমি যে ফুড কার্টটা বানাতে দিয়েছি তার একটা ডকুমেন্ট ছিল, যে মানে তার হচ্ছে মানি রিসিপ্টটা ছিল। তারপরে আমার কাছে ছিল হচ্ছে কর্পোরেশনে আমি যে অনলাইনে একটা ফিল আপ করেছিলাম, সেটার কোনো রিপ্লাই ছিল না আমার কাছে, কিন্তু আমার কাছে অ্যাপ্লিকেশনটা ছিল যে আমি ফিল আপ করেছিলাম ফর্মটা। উনি দেখে, শুধু ট্রেড লাইসেন্সটা দেখে পাশে সব সরিয়ে রেখে বললো এইসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, আপনি ওখানে ফুড কার্ট করতে চাইছেন, আপনার রিসেন্টলি আমি টুম্পা সোনা গানে যেহেতু পালিয়ে যাওয়া বইয়ের ক্যারেক্টার করেছিলাম, উনি গানটার সম্বন্ধে প্রশংসা করলেন, করে বলেন আপনি অভিনয় করেন, আপনি আমাদেরই মানে টলিগঞ্জের লোক, আপনাকে হেল্প করতে পারলে আমার খুব ভালো লাগবে। তো আপনার এইসব কাগজপত্র কিচ্ছু লাগবে না, আপনি কোন প্লেসটা চাইছেন? আমি বললাম আমি চাইছি, মানে আমি ওইখানে মানে ওই প্লেসটা আমি দেখেছি, আমার ভালো লেগেছে ওই প্লেসটা। বলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি 80 লক্ষ টাকা দেবেন। আর আমি এটা শুনে না প্রথমে
একটু আমি বললাম যে স্যার বললো হ্যাঁ 80 লক্ষ টাকা দেবেন আর সুরুচির একটা চাঁদা বছরে ধরে রাখবেন। আমি বললাম সেটা অ্যামাউন্টটা? বললো সেটা তো থিম অনুযায়ী হয়, 50 থেকে 60,000 টাকা ধরে চলুন। আচ্ছা, আমি বললাম যে দাদা আমি তো কোনো লোন নিয়ে বিজনেস করছি না, আমি এটা একটা শখে করছি, আমার যতটুকু জমানো পুঁজি আছে সেখান থেকে করছি, প্যাশনে করছি, আমার কাছে এত টাকা নেই। তো আমার তো এইটা তো খুবই বেশি হয়ে যাচ্ছে আমার পক্ষে, কিন্তু আমি বিজনেসটা অনেস্টলি করতে চাই এবং তার জন্য যদি আমাকে কোনো মানে লিগাল প্রসিডিউর মধ্যে দিয়ে যেতে হয় আমি যেতে রাজি আছি। বললো সেটা করতে গেলে তো বুড়ি হয়ে যাবে, বিজনেস আর দাঁড় করাতে পারবে না। উনি এই কথাটা বলেছিলেন, বুড়ি হয়ে যাবে, বিজনেস আর দাঁড় করাতে পারবে না। মানে যদি সঠিক পথে লিগালি যদি করতে হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, তো সেটা আর করতে পারবেন না, আপনি এটা করুন, এটাই প্রসেস আছে, আমি ওটা পুরো ব্যবস্থা করে দেব। আর এমনিতেও এখনো ফুড কার্ট কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করছে না, তাও আমি আপনাকে বলছি যে আমি ব্যবস্থা করে দেব। তা আমি বললাম দাদা আমাকে একটু ভাবতে সময় দিতে হবে, আমার তো বিজনেস পার্টনার আছে, আর প্রথম কথা আমাদের এই বাজেটটা জানা ছিল না, তো আমাকে একটু ভাবতে হবে। তখন বলো ঠিক আছে তাড়াতাড়ি ভাবুন, ভেবে ঠিক আছে আপনার যদি টাকাটা অসুবিধা মনে হচ্ছে খুব, আমি বুঝতে পারছি, কালকে ইভিনিংয়ে একবার 6টা নাগাদ আমার সঙ্গে দেখা করুন, আমি দেখছি ওপর মহলে কথা বলে যদি টাকাটা কিছুটা কমাতে পারি। কোথায় দেখা করুন? সুরুচির সঙ্গে এই অফিসেই 6টার সময় দেখা করুন, আমি দেখছি যদি কমাতে পারি। তবে উনি এটা মেনশন করে দিয়েছিলেন যে একা আসবেন, কারণ বিকালে আমি খুব বেশি লোককে অ্যালাউ করি না, এটা আমার কিন্তু কমপ্লেনেও লেখা আছে। আপনাকে একা দেখা করতে বলা হলো, বিকেলে দেখা করতে বলা হলো, ইভিনিং 5 to 6 সূর্যাস্তের পর। একদম সূর্যাস্তের পর স্বরূপ বিশ্বাস তিনি জনগণের সেবা করেন, যে কথা বলছেন অভিযোগকারিনী, যে জনগণের সেবার জন্য তিনি সময় দেন নির্দিষ্ট করে, কিন্তু বিকেলে মানে ওই সন্ধ্যে 6টা নাগাদ তিনি একা দেখা করতে পছন্দ করেন। অদ্ভুত। তিনি কোনো জনপ্রতিনিধি নন, তিনি একজন কাউন্সিলরের স্বামী, একজন বিধায়কের ভাই, তাহলে তিনি কি অর্থে জনগণের সেবা করেন? একজন অভিযোগকারী, একজন মহিলা তার কাছে যাচ্ছেন তার ব্যবসার জন্য, ব্যবসা দাঁড় করাবেন বলে 80 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এখানে শেষ হয়ে গেলেও পারতো, কিন্তু শেষ হলো না। এখানে চলে আসে ব্যক্তিগত অনুগ্রহ, পার্সোনাল ফেভার, সেটাও করার একটা জায়গা তৈরি করে দিলেন। তারপর কি হলো? একদমই তাই। তো আমার যেটা মনে হলো, আমি তখন ওখান থেকে বেরোলাম, আমার কথাটা সত্যি হজম হয়নি। মানে প্রথমত তো 80 লক্ষ হজম হওয়ার কথা নয়, একদমই নয়। আর তার উপর আমি শকড যে যেখানে কিছুদিন আগে অভয়ার ঘটনা ঘটেছে, এরকম এত কিছু হচ্ছে, তারপরেও একজন মানে ওই শাসক দলেরই বলবো মানে একজন পার্সন, তিনি এই কথাটা বলছেন, এবং এই জন্যই হয়তো আমার ফোনটা বাইরে রাখা হয়েছিল, বা উনি এই ধরনের কথাবার্তা বলতে মানে বলবেন বলেই হয়তো এরকম প্রটোকল। ইউজুয়ালি কি ফোনটা এরকম বাইরে রেখেই ঢুকতে? না, আমি কিন্তু একজন দুজন মানে আমার আগে যারা ছিলেন ওনার সঙ্গে দেখা করেছিলেন, তারাও কিন্তু একই প্রটোকল মেনটেন করেই দেখা করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, মানে ফোন বাইরে, ব্যাগ বাইরে রেখে উনি ইয়ে করেছেন, জনগণের সেবা করছেন। তো তারপরে আমি ভেবেছিলাম যে এখানে থাকলে বা এই ব্যাপারটার মধ্যে পড়লে বা পরের দিন গেলে কি হবে, আমি মানে হয়তো আমার সঙ্গে খারাপই কিছু হবে, তাই অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, তখন আমি এটা এফআইআর করতেই পারতাম, সেটা অসুবিধাজনক নয়, কিন্তু এফআইআর করলে সেটা আদৌ পুলিশ কতটা নিত বা উনি আমার সঙ্গে পরবর্তীকালে কি করতেন, সেই সমস্ত কথা ভেবেই আমি ওখান থেকে সরে আসি। তার পরবর্তীকালে আমি যেখানে লিগালি ফুড কার্ট করতে পেরেছি, এখন আমার ইয়াম 69 প্ল্যানেটের বুকে আছে, লিগালি আমি ওখানে ফুড কার্ট করছি, সেটা আমি করেছিলাম। কিন্তু উনি যখন অ্যারেস্ট হলেন, তখন আমার সত্যি এই দিনের কথাটা যেহেতু হজম করতে পারিনি, তাই আমি ভাবলাম যে এবার আমার এফআইআরটা হয়তো করা উচিত, কারণ এবার হয়তো আমার সেই ভয়টা নেই যে উনি আমার কিছু বিপদ করতে পারে। মানে ভাবুন একবার যে সৎপথে একজন ব্যবসা করতে চাইছেন, তার থেকে তোলা চাওয়া হচ্ছে, এবং তার থেকে একটা অ্যাডভান্টেজ একটা চাওয়া হচ্ছে, এরকম জায়গাও তৈরি করা হচ্ছে যে আপনি এসে আমার সাথে একা দেখা করুন। আমি ঠিক এই জায়গাটাই জানতে চাই যে আমরা এ রাজ্যে, আমি নিজে একজন মেয়ে হিসেবে আমি নিজেকে সুরক্ষিত মনে করি, আমি মনে করি যে পালাবদলের পরেও মেয়েদের সুরক্ষায় যে জোর দেওয়া হচ্ছে, সেটাতে আমি অন্তত পক্ষে নির্বিঘ্নে নির্দ্বিধায় রাত্রিবেলাও বাড়ি ফিরতে পারবো যদি আমি একা থাকি। কিন্তু একজন তৎকালীন শাসক দল ঘনিষ্ঠ, তিনি আপনাকে বলছেন যে সন্ধ্যে 6টায় একা এসে দেখা করুন। আমি জানি না, আমি আপনার জায়গায় থাকলে কথাটা শুনলে আমি কিভাবে রিয়াক্ট করতাম, আপনি কিভাবে রিয়াক্ট করেছিলেন? দেখুন, সেই মোমেন্টে যেহেতু মানে তার কিছুদিন আগে অভয়ার কেসটা হয়েছে, আর সেই মোমেন্টে যখন আমি উনার কাছ থেকে ওই কথাটা শুনেছি যে একা আসলে আমি একটু টাকা পয়সা কম করার চেষ্টা করব, সেই মোমেন্টে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেননি না? মানে আমি চাইনি, বিকজ আমি দেখলাম যে
এইরকম একটা মানে এরকম একজন বলছে, তার মানে তার কাছে সেই পাওয়ারটা কতটা যে সে খুব ইজিলি বলতে পারছে, যেখানে তারই জায়গায় এরকম অভয়া নিয়ে এত কাণ্ড হয়েছে। তো সেই দিন আমার ওখান থেকে বেরিয়ে একটা কথাই মনে হয়েছিল যে এই সরকার থাকলে হয়তো অভয়ার মতো কেস আরও হবে এবং অভয়া বিচার পাবে না। আপনি যখন এই কথাগুলো বলছিলেন তখন এই স্বরূপ বিশ্বাস জনগণের সেবা করছেন যিনি, তার সঙ্গে আর কেউ ছিল ওই ঘরে? হ্যাঁ, মানে উনার বাইরে লোকজন, মানে বাইরে একজন নাম লিখছে, একজন দাদাকে জল দিচ্ছে, মানে সেরকম আদ্দালি টাইপের লোকই বলবো, আমি কাউকে ছোট করছি না, বাট ওই ধরনের আর কি লোক আছে। জি হুজুরি করার জন্য অনেক জি হুজুরি করার জন্য অনেক লোক ছিল। ফোন আসছে, দাদা ফোন আসছে, কি মেসেজ করব, এরকম মাঝে মাঝে একজন দুজন। আপনাকে এই প্রস্তাব না, দেওয়া হলো? তারা মানে আমার সঙ্গে উনার কথা হচ্ছে তখন ঘরে কেউ ছিলেন না। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে যখন আসছেন উনারা উনাদের কাজে, দাদা এনাকে কি মেসেজ করবো, উনি তখন কনভারসেশনটা একটু মানে থামিয়ে রেখে উনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, উনি বেরিয়ে যাচ্ছেন, তারপর কথা হচ্ছে এরকম। এই যে সুরুচি সংঘ, আমি বারবার জোর দিচ্ছি জনগণের সেবার জন্য স্বরূপ বিশ্বাস থাকতেন। এই সুরুচি সংঘের কত ছবি আপনাদেরকে আমরা দেখালাম বলুন তো, যেই সুরুচি সংঘে পুজো দেখার জন্য লম্বা লাইন, কর্পোরেট স্ট্রাকচারে দারুণ পুজো হয়, দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম। সেই সুরুচির সঙ্গে আমরা দেখলাম বিছানা রয়েছে, সেই সুরুচির সঙ্গে আমরা দেখলাম বিলাসবহুল আয়োজন, সেই সুরুচির সঙ্গে এমন অনেক কিছুই পাওয়া গিয়েছিল। সেটা আপনারা এখন দেখলেন, হয়তো সেদিন ইভিনিং এ গেলে আমিও দেখতে পেতাম, এখন আমার মনে হচ্ছে। ঠিক, আপনি ভুল বলছেন না একদমই, মানে সত্যিই তাই যে সন্ধে 6টায় ভাবিনি মানে এই ব্যাপারটা যে আমার সঙ্গে হতে পারে বা আমাকে কেউ বলতে পারে, এটা সত্যিই আমার ভাবার বাইরে ছিল। আপনি সেই সময় ধরুন, আমি আবারও বলছি যে আপনার জায়গায় আমি থাকলে আমি জানি না আমি কিভাবে রিয়্যাক্ট করতাম, কিন্তু আপনাকে ভয় পেয়ে সত্যি এরকম একটা ঘটনা যেখানে আমরা দেখেছি একজন তরুণী চিকিৎসকের একদমই তার মৃত্যুর ঘটনা, সেটা আমাদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছিল। সেই ভয়টা আপনার মধ্যে কাজ করেছিল, আপনি কারোর সাথে শেয়ার করতে পেরেছিলেন? হ্যাঁ, মানে বাড়ির লোকজনের সঙ্গে শেয়ার করেছি এবং তারা বলেছে যে এই ব্যাপারে না গিয়ে তুমি অন্যভাবে চেষ্টা করো, তাদের হলে হবে, না হলে না হবে, বাড়ির লোকজন জানে। বাট হ্যাঁ, মানে এই বিষয়টা আমি তখন, হ্যাঁ আমার কাছে সোশ্যাল মিডিয়া ছিল, আমি শেয়ার করতে পারতাম, আমার কাছে অনেক ওয়ে ছিল শেয়ার করার, কিন্তু শেয়ার করলে কি আলটিমেটলি কি হতো বা আমার মনে হলো তো আমারই পার্সোনাল ঝামেলা হতো। হয়তো উনি বলতেন যে, হয়তো উনি যেরকম লোক, মানে এখন উনি তো এখন আসামি হয়েছেন, তো আসামি টাইপের লোকজন কি বলতো যে একটা মেয়ে জাস্ট ফুটেজ খাওয়ার জন্য কথাগুলো বলছে, উনার মতো লোক এটাই বলতো হয়তো। মানে আমি সেই ভেবেই তখন আমি এটা নিয়ে আর প্রসিড করিনি, কারণ হয়তো এটাই উনি বলতেন যে উনি এসেছিলেন, কত মেয়ে তো আসে, ও ফুটেজ খাওয়ার জন্য বলছে। দেখুন, খুব স্বাভাবিকভাবে আমরা এর আগেও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছি, আমাদের স্টুডিওতে অভিযোগকারী নিজে এসেছেন, একজন মেকআপ আর্টিস্ট, তাকে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, তাকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়, এই খবর আমরা করেছি, তার সঙ্গেও কথা বলেছি এবং খুব কমন একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি। এখন কেন মুখ খুলছেন, এখন কেন বলছেন? আরে বাবা, বলছেন এখন, না হলে আর কবে বলবেন? কারণ যখন এই ঘটনা ঘটেছে তখন মনের মধ্যে একটা ভয় ছিল, প্রথমত এই ধরনের প্রস্তাব, দ্বিতীয়ত মহিলা হয়ে, কারণ আমাদের সমাজ এখনো এতটাও উন্নত মানের ভাবনা চিন্তার দিক থেকে হয়নি যে ও মেয়েটা বলছে তার মানে মেয়েটার কোনো গন্ডগোল রয়েছে। দাগিয়ে দেওয়া সহজ। আমি আমাদের দর্শকদের খুব দায়িত্ব নিয়ে বলছি, সব জায়গায় মুখ খোলা, সব পরিস্থিতিতে মুখ খোলা হয়তো সম্ভব হয় না, কিন্তু আপনি করলেন, আপনি মুখটা খুললেন, আপনি এফআইআর করলেন, তারপর কি হলো? আমি এফআইআরটা করেছি উনি অ্যারেস্ট হওয়ার পর, সেটাও একটা ব্যাপার, কারণ আমি তার আগে হয়তো এফআইআর করিনি, করার সাহসও পাইনি, সোজা কথা। তো তারপরে যখন আমি এফআইআর করলাম তখন আমার পার্সোনাল লয়ারও আছে, ওনারা হেল্প করেছিলেন। তো এখন তো সে বিষয়টা নিয়ে তদন্ত চলছে। এবার দেখুন, আমার তখন সত্যি সেদিন যদি ফোনটা থাকতো, মানে ফোনটা জমা দেওয়ার মানে এই প্রোটোকলটা না থাকতো, তাহলে হয়তো সেদিন আমি রেকর্ড করে কথাটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতাম, সেটা আমার কাছে একটা ওয়ে ছিল, কিন্তু সেটা মানে আমি করতে পারিনি। তাই এখন আমি চাই যে এই বিষয়টা তদন্ত হোক এবং এর জন্য যা যা শাস্তি পাওয়া ওনার দরকার সেটা উনি পাক। পুলিশের তরফ থেকে কেমন সহযোগিতা? পুলিশের তরফ থেকে খুব ভালো সহযোগিতা পেয়েছি, মানে ওনারা খুবই হেল্প করেছেন আমাকে এই পুরো ব্যাপারটাকে তদন্তের সাথে, যা যা বলা দরকার বা যে প্রসিডিওর করা দরকার সেটা ওনারা খুবই সাহায্য করেছে। এই যে ঘটনা আপনার সঙ্গে ঘটেছে,
এরকম কি শুনেছেন আপনার ঘটনার পর আর কেউ এরকম অভিযোগ করেছে বা কিছু? হ্যাঁ, মানে নিউজ চ্যানেলে তো দেখছি যে অনেক কিছু অভিযোগ হচ্ছে। আপনার কানে শোনা, আপনার আমার আশেপাশের কানে শোনা এলাকায়? বলতে দেখুন, আমি তো টলিগঞ্জে যে কয়জনের কাছে আমি কাজের সূত্রে আমি টলিগঞ্জে যতজনের কাছে গিয়েছি, অনেক টেকনিশিয়ানের কাছে আমি এই কথাগুলো শুনেছি। তারা কাজ পাচ্ছে না, তারা এরকম মানে এই সমস্ত ব্যাপার Give and ব্যান take করে দেওয়া, একটা হ্যাঁ policy ব্যান করে সেখানে দেওয়া, আছে এই তাদের। ধরনের ব্যাপার। এবং আমি 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 রিসেন্টলি যেটা সান বাংলায় ক্রাইম ডায়েরি বলছি, ক্রাইম ডায়েরি করার সময় আমি যেটা দেখেছি সেটা হলো যে অনেক হেয়ার ড্রেসাররা কিন্তু মানে অনেক বিরক্ত ছিলেন উনার উপর। মানে যেরকম হয় না মেকআপ রুমে কথাবার্তা, মানে অনেক বিরক্ত ছিলেন যে মানে এটা না করলে আমি হয়তো সিরিয়াল পাবো না, বা ওটা না করলে এটা তো একটা ছিলই, ব্যান কালচার তো ছিলই, সেটা তো খুবই প্রভাব ছিল ওনার। কিন্তু 80 লক্ষ টাকা না দিলে ব্যবসাও হবে না, এইটাও? হ্যাঁ, বলছে বুড়ি হয়ে যাবে, মানে ব্যবসা দাঁড়াবে না। কিন্তু আমার তো ইয়াম 69 আচ্ছা, লিগাল। এই যে আপনি তো শুরু করেছেন কথা বলাটা জুই বিশ্বাসকে দিয়ে। জুই বিশ্বাসই তার স্বামী স্বরূপ বিশ্বাসের কাছে পাঠিয়েছেন। জুই বিশ্বাস কোনো কথা বলেননি? মানে তার স্বামী, তার মানে তার জানা এটা যে তার স্বামী এভাবেই কাউকে ব্যক্তিগত অনুগ্রহের শিকার করে? হ্যাঁ, মানে আমার তো মনে হয়েছে, মানে এই ঘটনার পর আমার মনে হয়েছে উনি খাতায় কলমে কাউন্সিলর। ওই আমরা একটা পঞ্চায়েত একটা সিরিজ বেরিয়েছিল না, ওরকমই খাতায় কলমে কাউন্সিলর। পুরো বিষয়টা ওনার স্বামী দেখেন। বেশ, আপনি চাইছেন কি? একদম শেষ প্রশ্ন। আমি চাই ওনার শাস্তি হোক, মানে উনি যেন এত অভিযোগ তো জমা পড়েছে, ইনক্লুডিং আমার অভিযোগ, সব কয়টা অভিযোগে যথাযথ শাস্তি হোক, এবং এরকম ক্রিমিনালরা অ্যাটলিস্ট এমন শাস্তি হওয়া দরকার যাতে এই ধরনের কথা অন্য লোকরা এরকম ক্রিমিনাল টাইপের বিহেভিয়ার করতে ভয় পায়। দেখুন, অনেক স্বরূপ সামনে আসছে, অনেক নোংরা খারাপ এই সমাজে যেগুলো সত্যি দরকার নেই সেগুলোর স্বরূপ যখন সামনে আসছে, আমি শুধু শাস্তির কথা বলবো না, আমার মনে হয় যারা অভিযোগ করছেন তারা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চান, যে দৃষ্টান্তটা তৈরি থাকলে পরবর্তীতে আর কেউ স্বরূপ হতে চাইবেন না।